যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি জাতিসংঘ আপনাদেরকে সিগন্যাল পাঠাচ্ছে যে আমরা কিন্তু আসছি না এই নির্বাচন বলে দেওয়ার জন্য, এটা ভালো হচ্ছে। আমরা কিন্তু বলছি যে তোমরা হিন্দু মারছো এবং আওয়ামী লীগকে নিষেধ করে রাখছো। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে বাংলাদেশে কখনোই কোনো নির্বাচন হবে না, যদি হয় এটা টিকবে না। আ- আ, ব- একটা ক্লিয়ার পিকচার পেলাম। আচ্ছা, এখন তো ব্রিটিশ পার্লামেন্ট বলেছে, এবং আপনার কি মনে হয় দস্তগীর ভাই, এই যে ভিসা প্রসেসিং বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র, এটা কি সার্বিকভাবে যে বাংলাদেশের অবস্থা, দেখেন আপনি খলিলুর রহমান দেশে গেল, উনি যখনই আসে, উনি যে দেশে যায় ওখান দেশ থেকে যখন উনি ফিরে ভিজিট শেষে দেশে ফিরে, তারপরে একটা কিছু না কিছু আমাদের জন্য বন্ধ হয়ে যায়। উনি তো কোনো কিছু দরজা খুলতেই পারছেন না, বাট ওনার ভিজিটে একটা দরজা বন্ধ হয়ে যায়। এইটাকে আপনি কিভাবে দেখবেন? আমি আপনাকে লিঙ্কটা দিয়েছি, যেহেতু আমার এত নতুন এটা চ্যানেলটা, আপনি চ্যাট রুমে আছে, আপনি যদি শেয়ার করে দেন আপনার শেয়ার বন্ধুদের করে কাছে। দিয়েছি, আমি ইতিমধ্যে শেয়ার করে দিয়েছি। শ্রোতা থ্যাংক মণ্ডলী, আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে বলছি, শায়লা লোপা এবং আমি ওয়াশিংটন ডিসি এবং কানাডা থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য আমরা তথ্য নিয়ে কাজ করি। এবং আমরা আগে আগে আবারও বলে রাখি, আমরা নিরপেক্ষ নই। আমরা যে কাজটুকু করি এটা বাংলাদেশের পক্ষে, একাত্তরের পক্ষে, জয় বাংলার পক্ষে, স্বাধীনতার পক্ষে, আমাদের সংবিধানের পক্ষে। অতএব আপনারা যদি কেউ আমাদেরকে মনে করেন যে আমরা নিউট্রাল কথা বলবো, ইম্পসিবল, উই আর নট গোয়িং টু ডু দ্যাট। আপনাদের কাছে আমাদের দুইজনের পক্ষ থেকে রিকোয়েস্ট, কথাগুলো আপনি শুনছেন, আপনার বন্ধু বান্ধবদেরকে শুনতে দিবেন। এই জন্য আপনাকে এটা শেয়ার করতে হবে। আমার ফেসবুকে ইতিমধ্যে এটা শেয়ার করা আছে, আপনারা যদি দয়া করে শেয়ার করে দেন তাহলে আমরা সবাই শুনতে পাবো। এখন চলে যাই আপনার প্রশ্নে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি, এবং আমি নিজকে দিয়েও তুলনাটা করব একটু, এই এই এটা ইচ্ছা ছিল না, তাও করব। আপনি আমেরিকান নাগরিক, আপনি ব্রিটিশ নাগরিক, আপনি কানাডিয়ান নাগরিক, আপনি অস্ট্রেলিয়ান নাগরিক। আপনার বাংলাদেশের অস্থায়ী বা ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হওয়ার জন্যে বা কোনো একটা পদে যাওয়ার জন্য আপনাকে যদি প্রস্তাব করা হয়, আপনি কি আমেরিকান, ব্রিটিশ এসবগুলো ছেড়ে দিয়ে সেখানে যাবেন? আমি গত 15 বছরে 1 মিনিটের জন্য বাংলাদেশে যাইনি, অথচ আমি জয় বাংলা লোক। এটাই বলছিলাম যে তুলনাটা দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার আপনার দেশকে ভালোবাসার জন্য দেশে যেয়ে বসে থাকার তো, মানে সব জায়গা থেকে দেশকে না, ভালো, বসে থাকা না, দেশে গিয়ে এখানে তো কিছুই করতে পারেননি কিছুই করতে এখানে। পারেন নাই দেশে, মানে বোঝাই গেল যে এই লোকগুলো এই মানে জুলাই অগাস্টে যা করলো, আসলে তাদের ব্রেড এন্ড বাটারও বলতে পারেন যে এখানে এই যে একটা বিডার, যে একটা ছেলে কোন পজিশনে বসায় দিল তাকে, আশিক চৌধুরী নাকি, মানে কিন্তু এরা, সে সে কিন্তু বাইরে একটা ভালো পজিশনে ছিল। মানে সে জানে এটা ইন্টারিম সরকার এবং হ্যাঁ, এটা অসাংবিধানিক। তার অর্থ হলো যে তারা বিশ্বে, আমরা বাংলাদেশে যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি, আমাদের প্রাথমিক চিন্তাই হলো যে আমরা বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে গিয়ে পড়ব এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করব, সেখান থেকে এসে বাংলাদেশকে উন্নয়ন করব। কিন্তু যেহেতু বাংলাদেশে ফিরে যাওয়ার উপায় থাকে না, দর্শক শ্রোতা, আমি দস্তগীর জাহাঙ্গীর, আমি পড়াশোনা করেছি চেকোস্লোভাকিয়ার রাজধানী, চেক রিপাবলিকের রাজধানী প্রাগের চার্লস ইউনিভার্সিটি, যেটা 1448 সনে প্রথম তৈরি হয় 4টি। আমার শত ইচ্ছা, মানে এই জন্য বলছি, আমার শতভাগ 5 বছর আমার বাবা শিক্ষক ছিলেন, শতভাগ ইচ্ছা ছিল 5 বছর পরে পড়াশোনা শেষ করে দেশে ফিরে ফিরে যাব। কিন্তু এটা এমন একটা ওয়ান ওয়ে পথ যে আমি যদি দেশে ফিরে যাই তাহলে আমি আমার যে জ্ঞান আমি যেটা দিতে চাই সেটা বাংলাদেশের কোনো অবস্থানই নেই গ্রহণ করার সেই মুহূর্তের। আমরা দেখেছি যে এই ড্রেনিংটা বন্ধ হয়েছিল গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সময়। ড্রেনিং বাংলাদেশেই তারা প্রচুর মানুষ তাদের ইমপ্লিমেন্টেশন কাজ এসবগুলো খুঁজে পাচ্ছিল। কিন্তু এই যে একজন
উপদেষ্টা, ন্যাশনাল উপদেষ্টা, উনি বহুদিন ধরে আমেরিকাতে থাকেন। কিন্তু দেখেন ইন্টারিম গভর্নমেন্ট আগের সময় উনি বাংলাদেশে গিয়ে নারী নির্যাতন করে, ওনার জন্য আমি যতটুকু জানি একজন নারী আত্মহত্যাও করে। আবার বহুদিন আমেরিকা থেকে আপটি মেরে থেকে যে আবার আরেকটা ইন্টারিম গভর্নমেন্ট যেটা অসাংবিধানিক, সেখানে এখন সে নিরাপত্তা উপদেষ্টা। আরে ভাই, আপনি এত বড় মানুষ, তাহলে আপনি তো কখনো বাংলাদেশে থাকেন না। এই সরকার চলে গেলে আপনাকে তো আবার আমেরিকা এসে বসে থাকবেন। তার অর্থ হলো তারা আমেরিকাকে ব্যবহার করে এখানে বসে, যেটার জন্য আপনাকে দুঃসংবাদ দেই যে ট্রাম্প যে ব্যবস্থাটা নিল, যে বাংলাদেশের ইমিগ্রেশন ভিসা বন্ধ করে দিল, এটা এই ধরনের লোকদের জন্য। কারণ এই ধরনের লোকরা এখানে বসে নিশ্চয়ই আমার মনে হয় তারা যদি আমেরিকাতে কোয়ালিটিফুল কিছু করতো, তাহলে তো তারা বলতো যে বাংলাদেশে আমরা সহযোগিতা পাঠাবো, অ্যাডভাইস পাঠাবো। কিন্তু আমি আমেরিকা ছেড়ে আপনার এখানে গিয়ে তো 4 মাস 10 মাসের জন্য বা আমি এটা করতে পারবো না, কারণ আই হ্যাভ মাই প্রফেশনাল ডিউটিস হিয়ার। এই প্রফেশনাল ডিউটিসগুলো একদিনের জন্য ইয়ে হলে তো এখানে আমেরিকাতে কোনো স্থায়ী সরকারি চাকরিও স্থায়ী নয়। আপনি আসবেন না, আপনি বলে দেবে আপনি কালকে থেকে লাগবে না। অথবা এই লোকগুলোর আমেরিকাতে কি টাই তৈরি হয়েছে, কোনো টাই নেই। এবং এই লোকগুলোর জন্য ট্রাম্প দেখলো যে এরাও এখানে বসে সরকারের ভাতা নেই, এখানে সুযোগ সুবিধা নেই, এখানে মেডিকেড নেই, এখানে এসে বুককে ব্যথা বলে হসপিটালে শুয়ে চিকিৎসা করে 30,000 1 লক্ষ ডলার ইয়ে আসে, বিল আসে ফর নাথিং। এবং সেই বিলগুলো সরকারকে বহন করতে হয়, কারণ আপনি তো জানেন যে হসপিটাল বিল করবে কাউকে না কাউকে এটা পে করতেই হবে। সেই টাকাটা তো, এবং ট্রাম্প এসবগুলো হিসাব করে দেখলো যে বাংলাদেশের মানুষ তো এটা করে। আমি তো এখানে আছি 2003 সন থেকে, এখনো পর্যন্ত তো কখনো যেতে হয়নি এরকম আপনাদের মতন। আমি যে তা এই বিষয়গুলো, এই লোকগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ঘাপটি মেরে বসে থেকে যে কোনোভাবে সরকারের মানে তারা যদি বাংলাদেশে তো, আমি সরাসরি এই এই যে উপদেষ্টা ন্যাশনাল সিকিউরিটি, ওনাকে বলছি, আপনি আমার কথা শুনুন। আপনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশে কিছু দিতে চান, তাহলে বাংলাদেশে অবস্থান করুন। বাংলাদেশে অবস্থান করে আপনি রাজনৈতিক সংগঠনে নিজকে নিযুক্ত করুন। আপনি কিন্তু এখনো কোনো রাজনৈতিক সংগঠনের নাম লেখাচ্ছেন না। একটা দেশ চলবে রাজনৈতিক সংগঠন দিয়ে। ডক্টর ইউনূস দেশ চালানোর খায়েশ সেই 71 সন থেকে। সে 71 সনে আমেরিকা বসে সে চেষ্টা করেছিল বাংলাদেশের একটা ইন্টারিম গভর্নমেন্ট করতে। তার হলো ওই ব্যাকডোর। তো এই ব্যাকডোরের লোকগুলো বাংলাদেশের জন্য অভিশাপ। কালকে রাজনীতি যারা করে, বিএনপি রাজনীতি করে, বিএনপি যদি নির্বাচিত হয়ে ইনক্লুসিভ নির্বাচনে, আই রিপিট ইট, ইনক্লুসিভ নির্বাচনে তারা যদি নির্বাচিত হয়ে আবারও ফিরে আসে, তাহলে তারা জনগণের নির্বাচিত সরকার। বাংলাদেশে জামাতে ইসলামীর রাজনীতি করার অধিকার নেই। আর একটি কারণ আছে, কারণটি হলো তারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে এবং বাংলাদেশের মানুষকে তারা হত্যা করেছে একটা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে, আমরা পাকিস্তানি আর্মি। এবং পাকিস্তানি আর্মি 1971 সনের 16 ডিসেম্বর আমাদের রেসকোর্স ময়দানে, তখনকার আজকের সোহরাওয়ার্দী উদ্যানে, তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে 93,000 পাকিস্তানি সেনা এবং সমস্ত অক্সিলিয়ারি ফোর্স সহ, সেটা জামায়াতে ইসলাম, আল বদর, আল শামস, এর সমস্ত কিছু। অতএব পরাজিত এই শক্তির কোনো রাজনৈতিক অধিকার বাংলাদেশে থাকবে না। আমাদের দুঃখজনক পরিস্থিতি হলো এই বাংলাদেশের মানুষেরা যেহেতু বহুদা বিভক্ত, তারা যেহেতু বঙ্গবন্ধুকে অস্বীকার করে, এই জিয়াউর রহমান এসে জামায়াতে ইসলামীকে যে পুনর্বাসন করেন, আমাদের দুঃখজনক অবস্থা হলো গত 16 বছর জামায়াতে ইসলামীকে যেহেতু বাংলাদেশের ইলেকশন কমিশনের নির্দেশনা বা ইনস্ট্রাকশন অনুসারে তাদের সংবিধান পরিবর্তন হয়নি, এই জন্য তারা লিস্টেড ছিল না, নির্বাচন করতে পারেনি। বাট তারা তো নিষিদ্ধ ছিল না। কিন্তু এটা একটা দুঃখজনক, বাংলাদেশে আজকের পরিস্থিতি একটা সুযোগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশ কখনোই হারিয়ে যাবে না। যেমন আওয়ামী লীগ মাঠে ঘাটে তাদেরকে উঠতে দিচ্ছে না, সমানে তাদেরকে হত্যা করা হচ্ছে, জেলে হত্যা করা হচ্ছে, বাড়িতে হত্যা করা হচ্ছে, মায়ের সামনে হত্যা করা হচ্ছে, পিতার সামনে পুত্রকে হত্যা করা হচ্ছে। তাদের এই সমস্ত কিছুর পরেও দেখুন আন্তর্জাতিক পরিস্থিতি এমন একটা পর্যায়ে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করবেন, ইট ইজ ইম্পসিবল, উই ডোন্ট লাইক ইট।
অতএব সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরে আসবে, আমি দৃঢ় বিশ্বাস করি যে এই বাংলাদেশে জামাত অ্যান্ড বাংলাদেশ বিরোধী যত শক্তি, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, যারা 32 নম্বর টাচ করার পর দুঃখ প্রকাশ করতে পারেন, তারা সবাইকে বাংলাদেশের রাজনীতিককে, এমনকি অন্যান্য যত এক্সট্রিম পর্যায়ের এক্সক্লুশন করা যায় সেটা করা উচিত, যেটা গত 55 ইয়ার্সে করা হয়নি। এটা আমাদের জন্য সুযোগ। ধন্যবাদ আপনাকে। আহ, ধন্যবাদ দস্তগীর ভাই। আমি আর কথা লম্বা করব না, কিন্তু আমার দুইটা বিষয় একদম জানতেই চাই আমি, সেটা হচ্ছে এই যে বোঝাই যাচ্ছে যে আসলে সংসদ, জাতীয় নির্বাচনের আড়ালে ইউনূস সরকার চাচ্ছে গণভোটটা হ্যাঁ ভোট যেন পাশ করা হয়। আপনি বোধহয় জানবেন, শিল্পকলা একাডেমির বিল্ডিং এর সামনে বড় বড় ইয়াতে লেখা, ব্যানারের মধ্যে ঝুলিয়ে রেখেছে যে হ্যাঁ ভোট দাও। ব্যাংকগুলোকে বলা হচ্ছে হ্যাঁ ভোট দাও। প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে বলছে হ্যাঁ ভোট দাও। তার উপদেষ্টারা হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করছে, আর এনসিপি হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করছে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থাটাতে আপনার কি মনে হয় যে এই নির্বাচনটা যদি হয়, তাহলে তো মনে হচ্ছে যে একটা সংঘাতময় দিকের দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, না হলেও একটা ঝামেলা, হলেও মনে হয় একদম ভয়ঙ্কর, কারণ আমাদের কনস্টিটিউশন তো এইভাবে গণভোট তো পারমিশনই নাই। তাহলে এই কাজটা যে করছে, ইটস এ, কি বলবো, এটা তো আসলে দেশদ্রোহী কাজ হচ্ছে, কারণ আমাদের কনস্টিটিউশনকে ভায়োলেট করছে। তো আপনার কি মনে হয়, এটা একটা বিষয় আমি জানতে চাই যে এটার কনসিকুয়েন্সেসটা আমরা আসলে কোন দিকে যাচ্ছি বাংলাদেশটাকে নিয়ে? প্রথমত হলো যে এই সরকার অসাংবিধানিক। হুম। দ্বিতীয়ত হলো হোয়াট ইজ গণভোট। গণভোটকে করার অধিকার কে রাখে, বা কার কাছে আইনগত ভিত্তি রয়েছে যে গণভোট করার? গণভোট হলো একটি রাষ্ট্রের সাধারণ মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা, এবং সেটা হতে হবে ক্লিয়ার, ছোট, একদম সম্পূর্ণ ক্লিয়ার। এবং সেটার অধিকার হলো একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় পার্লামেন্টের। এই মুহূর্তে বাংলাদেশে কি পার্লামেন্ট আছে? নাই। নির্বাচিত সরকার আছে? নাই। তাহলে গণভোট করার অধিকার কি তাদের রয়েছে? না। বাংলাদেশে সবসময় গণভোট হয়েছে অনির্বাচিত সরকারের সময়। কারণ আপনি একটা গ্রামীণ পলিটিক্সের কথা বলি, বাংলাদেশে এটা সবচেয়ে বেশি ঘটে। সেটা হলো যে গ্রামে মানুষ আগেই করে ঠিক করে নিয়ে আসে যে এখানে আসলে তোমরা সবাই হ্যাঁ বলবা, আমি যখন বলবো যে অমুক জায়গাটা কিন্তু আমার, তোমরা বলো হ্যাঁ আমরা তো 10 বছর ধরে দেখি এটা আপনাও না, এরকম একটা কথা উঠে তারা এই জায়গাটাকে বেদখল করে, বা কোনো সম্পত্তি অথবা অন্য কিছু। ঠিক একই ভাবে এই বাঙালি সংগঠনগুলো বিভিন্ন দেশে যারা করে, তারাও একই, তাদের নিজস্ব ভাড়াটে লোক নিয়ে এসে যে হ্যাঁ এখন সবাই একটু সবাইকে জিজ্ঞেস করি দেখি কি হয়। আসলে এটা গণতন্ত্র নয়। বাংলাদেশের গণভোট যে এই বিষয়টাতে এখন হচ্ছে, প্রথম কথা, তাদের অধিকারই নেই, আইনগত কোনো ভিত্তি নেই, তারা গণভোট করতে পারে। দ্বিতীয় কথা, এটার যেহেতু নাই, অতএব দ্বিতীয় কথা থাকার প্রয়োজন নেই। কিন্তু প্রয়োজন। আমি বাংলাদেশের আমাদের শ্রোতা মণ্ডলীদের জন্য শোনানোর জন্য বলছি, এই বিষয়টা লক্ষ্য করে দেখুন যে তারা কি গণভোট চাচ্ছে। এই জুলাই সনদ, এটা কি? এটা কোথায় প্রকাশিত? এটা কি বাংলাদেশের 18 কোটি মানুষের বাসায় বাড়িতে পৌঁছানো হয়েছে যে আপনারা পড়ে দেখেন, অথবা পেপারে বড় করে ছাপানো হয়েছে, ফেসবুকে ক্লিক করলেই পাওয়া যায়, সামাজিক মাধ্যমে? ওনার